হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আরো একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি করাবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। এর আগের ক্লাসগুলোতে আমরা হিমবাহ কি এবং হিমবাহর ক্ষয় কার্যের ফলে গড়ে ওঠা বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, আর একটি হচ্ছে পর্বত পাদদেশে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। অর্থাৎ হিমরেখার নিচে যে অঞ্চলে হিমবাহ গলে জলে পরিণত হয় সেই অঞ্চলে হিমবাহ এবং জলধারা দুটিরই কার্যের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে। তো সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটি গড়ে ওঠে সেটিকে বলা হচ্ছে গ্রাবরেখা বা মোরেন। তো কি এই গ্রাবরেখা বা মোরেন? পর্বতের গা বেয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় বা নেমে আসে তখন কি হয়, হিমবাহের মধ্যে কিছু নুড়ি, পাথর, শিলাখণ্ড ইত্যাদি ওর মধ্যে একত্রিত হয়ে প্রবাহিত হয়। তো এই যে হিমবাহের মধ্যে যে নুড়ি, শিলাখণ্ড, পাথরখণ্ড যেগুলো প্রবাহিত হচ্ছে, এগুলি একটি সুবিন্যস্ত অবস্থায় প্রবাহিত হয়। কখনো এগুলিকে হিমবাহের দুই পাশে দেখা যায়, কখনো এগুলিকে সামনে দেখা যায়, বা কখনো হিমবাহের মাঝে দেখা যায়। তো এই যে হিমবাহ বাহিত যে শিলাখণ্ড, এগুলোকেই বলা হচ্ছে মোরেন বা গ্রাবরেখা। তো একটি দিকটা অনেকটা কেমন হয়, এই যে পার্বত্য অঞ্চল থেকে যখন কোনো হিমবাহ নেমে আসছে, এই একটা হিমবাহ পাহাড়ের মধ্যে দিয়ে নেমে আসছে, তো কি হচ্ছে, এই হিমবাহের মধ্যে এরকম হিমবাহের দুপাশে শিলাখণ্ডগুলো সঞ্চিত হয়ে থাকে। কখনো এই হিমবাহের প্রান্ত ভাগে অর্থাৎ সম্মুখ ভাগে সঞ্চিত হয়ে থাকে, কখনো এর মাঝখানে সঞ্চিত অবস্থায় থাকে। তো এই যে পর্বতের গা বেয়ে নেমে আসে হিমবাহের মধ্যে যে সুসজ্জিত বা সুবিন্যস্ত শিলাখণ্ড দেখা যায়, এগুলিকে বলা হচ্ছে মোরেন বা গ্রাবরেখা। এবার এই মোরেন বা গ্রাবরেখার আবার কিছু কিছু ভাগ আছে। তো এই ভাগগুলি কি কি? অনেক সময় দেখা যায় এই যে হিমবাহের দুই পাশে যে গ্রাবরেখাগুলি দেখা যাচ্ছে বা যে মোরেনগুলি সৃষ্টি হচ্ছে, সেগুলিকে বলা হচ্ছে না পার্শ্ব গ্রাবরেখা। যেহেতু দুই পাশে দেখা যাচ্ছে, তো সেই জন্য এগুলিকে বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। এরপরে বলছে প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখাটা কি? এই হিমবাহ যখন আস্তে আস্তে পর্বতের গা বেয়ে যখন নিচে নেমে আসে, একটা সময় পরে এই যে হিমবাহ এটা গলতে শুরু করে, এবং যখন গলতে শুরু করে তখন দেখা যায় এই হিমবাহের সম্মুখ ভাগে অর্থাৎ এই প্রান্ত ভাগে কিছু সুসজ্জিত শিলাখণ্ড রয়েছে। তো সেই জন্য যেহেতু এটা প্রান্ত ভাগ বা সম্মুখ ভাগে রয়েছে, তো সেই জন্য এটিকে প্রান্ত গ্রাবরেখা বা সম্মুখ গ্রাবরেখাও বলা হয়। এরপরে যে গ্রাবরেখাটি সেটি হলো মধ্য গ্রাবরেখা। তো এই মধ্য গ্রাবরেখাটি কেমন? পাশাপাশি এইখানে যেমন দুটি পাহাড়ের মধ্যে দিয়ে একটি গ্রাবরেখা সৃষ্টি হচ্ছে, তো এইখানে যদি আরো অনেক পাহাড় থাকে তখন কি হয়, এই অঞ্চল থেকেও একটি হিমবাহ প্রবাহিত হচ্ছে। তো এই দুটি হিমবাহ যখন একসাথে মিলিত হওয়ার ফলে কি হচ্ছে, এই হিমবাহ কিছু গ্রাবরেখা রয়েছে, এই হিমবাহেরও কিছু গ্রাবরেখা রয়েছে, এবং এই দুটো এসে যখন একসাথে মিলিত হয় তখন কি হয়, এই দুই পার্শ্ব গ্রাবরেখা মিলে কি হচ্ছে, এই দুটো মিলে একটি প্রধান গ্রাবরেখা সৃষ্টি করছে, এবং এই দুটোর পার্শ্ব গ্রাবরেখা একসাথে মিলে কি হচ্ছে না একটি মধ্য গ্রাবরেখা সৃষ্টি করছে। তো যখন দুটো গ্রাবরেখা মিলে একটি প্রধান গ্রাবরেখা সৃষ্টি করছে তখন কি হচ্ছে, এই দুই পার্শ্ব এদের দুজনের এই যে সংযোগস্থলে একটি মধ্য গ্রাবরেখা সৃষ্টি করছে। তো যেহেতু মাঝখানে বা মধ্যখানে সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই গ্রাবরেখাটিকে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা। এরপরে আরো এক ধরনের গ্রাবরেখা সৃষ্টি হচ্ছে, সেটিকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখাটি কোথায় দেখা যায়? এই যে ডায়াগ্রামটি আমি এঁকেছি, এটাকে যদি আমি এরকম লম্বলম্বভাবে কেটে দিই, অর্থাৎ কেমন, এই যে গ্রাবরেখাটি, এই যে ডায়াগ্রামটিকে আমি এখানে একটি 3 ডাইমেনশনাল রূপ দেওয়ার চেষ্টা করছি। তো এটিকে যখন এই বরাবর যখন আমি এটাকে কেটে দিচ্ছি, তখন দেখা যায় এই হিমবাহের তলদেশে কিছু গ্রাবরেখা বা কিছু শিলাখণ্ড সঞ্চিত হচ্ছে। তো যেহেতু হিমবাহের ভূমিদেশে বা তলদেশে সঞ্চিত হচ্ছে, তো সেই জন্য এটিকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা।
প্রথমে আমরা কি দেখলাম, পার্শ্ব গ্রাবরেখা অর্থাৎ হিমবাহের দুই পাশে যে গ্রাবরেখাগুলো সঞ্চিত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা বলা হচ্ছে হিমবাহের যে যখন গলতে শুরু করে তখন কি হচ্ছে তার সম্মুখ ভাগে অর্থাৎ প্রান্ত ভাগে কিছু শিলাখণ্ড সজ্জিত অবস্থায় রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ এই অঞ্চলে কিছু গ্রাবরেখা সঞ্চিত অবস্থায় রয়েছে, তো সেগুলিকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখাটি কখন সৃষ্টি হবে, যখন দুটি হিমবাহ এসে একসাথে মিলিত হচ্ছে তখন সেই দুটি হিমবাহের মিলিত অঞ্চলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় সেটিকে বলা হবে মধ্য গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা কখন দেখা যায়, যখন হিমবাহটিকে কেটে ফেলা হয় বা সম্মুখভাগে অংশ কেটে সরিয়ে ফেলা হয় তখন কি হচ্ছে এরকম একটা 3 ডাইমেনশনাল রূপ যদি আমরা দেখি তখন কি হয় যে গ্রাবরেখার তলদেশেও কিছু নুড়ি পাথর সঞ্চিত অবস্থায় প্রবাহিত হয়। তো যেহেতু এটি তলদেশে বা ভূমিদেশে সঞ্চিত হচ্ছে তো সেজন্য এটিকে ভূমি গ্রাবরেখা বলা হয়ে থাকে। তো এই হলো আমাদের কাছে পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূরূপ। অর্থাৎ পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে প্রধানত গ্রাবরেখা বা মরিন ভূরূপটি গড়ে ওঠে। এরপরে আমরা দেখে নেব যে পার্বত্য পাদদেশ অঞ্চলে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে কি কি ভূরূপ গড়ে উঠছে। তো পার্বত্য পাদদেশে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূরূপগুলি গড়ে ওঠে তার মধ্যে সর্বপ্রথম যে ভূরূপটি গড়ে ওঠে সেটি হলো আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। পর্বতের পাদদেশে যখন হিমবাহ গলতে শুরু করে তখন কি হচ্ছে হিমবাহ বাহিত বিভিন্ন নুড়ি বালি পাথর শিলাখণ্ড এগুলো কি হচ্ছে জলের মাধ্যমে দূর দূরান্তে বাহিত হতে থাকে এবং শুধু জলের মাধ্যমে বাহিতই হয় না, এগুলো কি হয় তার আকার অনুযায়ী সুবিন্যস্তভাবে সজ্জিত হয়। অর্থাৎ কি হচ্ছে হিমবাহ বাহিত শিলাখণ্ডগুলি নতুন ভাবে সঞ্চিত হয়। হিমবাহের মধ্যে কি হচ্ছে সমস্ত কিছু, সে ছোট শিলাখণ্ড হোক বালিকণা হোক বা বড় শিলাখণ্ড হোক, সব একসাথে একত্রিত হয়ে হিমবাহের মাধ্যমে প্রবাহিত হচ্ছে এবং হিমবাহ যখন গলে জলে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে সেগুলোর আকার অনুযায়ী নতুন করে সুবিন্যস্ত ভাবে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ বড় শিলাখণ্ডগুলি এক জায়গায়, মাঝারি শিলাখণ্ডগুলি এক জায়গায় এবং সূক্ষ্ম শিলাখণ্ডগুলি বা সূক্ষ্ম বালিকণাগুলি এক জায়গায় সঞ্চিত হচ্ছে। তো এই পর্বতের মধ্যে দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয়ে যখন পার্বত্য পাদদেশে আসছে তখন কি হচ্ছে সে জলধারা রূপে প্রবাহিত হচ্ছে এবং এই জলধারা রূপে প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে জল যেহেতু তরল পদার্থ এবং বিভিন্ন শিলাখণ্ডের আকৃতি বিভিন্ন, ফলে কি হচ্ছে তাদের ওজনও বিভিন্ন, ফলে জলের মাধ্যমে কি হচ্ছে যে বড় শিলাখণ্ডগুলি সেগুলি এই যে হিমবাহের যে প্রান্তভাগ এই প্রান্তভাগে বড় শিলাখণ্ডগুলি সঞ্চিত হচ্ছে, তারপরে বড় শিলাখণ্ড অপেক্ষা মাঝারি আকৃতির শিলাখণ্ডগুলি সঞ্চিত হচ্ছে। যেহেতু তাদের ওজন বেশি ফলে সেগুলি বেশি দূর পর্যন্ত জলের মাধ্যমে বাহিত হয়ে যেতে পারছে না এবং যে সূক্ষ্ম বালিকণাগুলো সেগুলো কি হচ্ছে বহুদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। তো এইভাবে হিমবাহের মাধ্যমে বয়ে আনা শিলাখণ্ড বালিকণাগুলো যখন পাদদেশীয় অঞ্চলে এসে জলের মাধ্যমে বাহিত হয়ে তাদের আকার অনুযায়ী নির্দিষ্ট স্থানে সুবিন্যস্ত অবস্থায় অবস্থান করছে তখন সেটিকে বলা হচ্ছে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। তবে এই যে ভূমিটিকে দেখে মনে হচ্ছে খুব একটি সুবিন্যস্ত অবস্থা বা সুসজ্জিত অবস্থা রয়েছে। অর্থাৎ প্রথমে বড় শিলাখণ্ডগুলো রয়েছে, তারপরে তার সেগুলি ছাড়া ছোট আকৃতির শিলাখণ্ড, তারপরে তারও ছাড়া ছোট আকৃতির শিলাখণ্ড এবং তারপরে একদম সূক্ষ্ম শিলাখণ্ড এবং সূক্ষ্ম শিলাখণ্ডগুলো কি হচ্ছে জলের মাধ্যমে বহুদূর পর্যন্ত বাহিত হচ্ছে। ফলে কি হচ্ছে একটি বিরাট অঞ্চল জুড়ে একটি সমভূমি বা একটি ভূমিরূপ সৃষ্টি করছে। তো এইটি হলো আমাদের কাছে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্যাটেল বা ক্যাটেল হ্রদ। যখন হিমবাহ গলে জলে পরিণত হচ্ছে এবং তার ফলে যে বহির্বিধৌত সমভূমি গঠিত হচ্ছে এর মধ্যে কি হচ্ছে শিলাখণ্ডের সাথে সাথে কিছু বড় আকৃতির বরফের খণ্ড বা বরফের টুকরো এসে জমা হচ্ছে এবং সময়ের সাথে সাথে কি হচ্ছে সেই বরফের টুকরোগুলো গলে জলে পরিণত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে প্রথমে এই অঞ্চল থেকে বড় আকৃতির বরফের টুকরো এসে এর মধ্যে সঞ্চিত হচ্ছে এই বহির্বিধৌত সমভূমির মধ্যে এবং সময়ের সাথে সাথে কি হচ্ছে এই বরফের টুকরোগুলো বা বরফের খণ্ডগুলো গলে জলে পরিণত হচ্ছে এবং এই জলে যখন পরিণত হচ্ছে তখন এটিকে কেটেল হ্রদ বলছে। অর্থাৎ এটি একটি হ্রদ বা জলাশয়ের মতো দেখায়, ফলে এটিকে বলছে কেটেল হ্রদ। এবং যখন জল শুকিয়ে যায়, যখন শুকনো অবস্থায় থাকে তখন সেটিকে শুধু কেটেল বলা হচ্ছে। অর্থাৎ কি যে বরফের টুকরোগুলো সেগুলো যখন গলে জলে পরিণত হচ্ছে সেটা যখন শুকনো অবস্থায় থাকছে তখন সেটিকে কেটেল বলছে এবং যখন সেই কেটেল বা গর্তের মধ্যে
জল থাকছে তখন সেটিকে কেটেল হ্রদ বা কেটেল নব বলছে। তো এর পরবর্তী পয়েন্ট হলো ড্রামলিন। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে এই যে নুড়িখণ্ডগুলো যখন জমা হচ্ছে তখন কি হয়, এই নুড়িখণ্ডগুলো যদি কোনো স্থানে জমা হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের আকৃতিতে জমা হয় তখন সেটিকে ড্রামলিন বলা হয়। অর্থাৎ দেখতে আকারে অনেকটা কেমন হয়, এই যে নুড়িখণ্ডগুলো এগুলো একসাথে ঢিপির মতো জমা হয়ে উল্টানো নৌকার মতো আকৃতির গঠন করছে বা উল্টানো চামচের মতো আকৃতির গঠন করছে। ঠিক এই রকম উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো আকৃতিতে জমা হয় তখন সেটিকে বলা হচ্ছে ড্রামলিন। এর পরবর্তী পয়েন্ট হলো এসকার। হিমবাহ এবং জলধারার মাধ্যমে বাহিত যে নুড়িখণ্ডগুলো উল্টানো নৌকার আকৃতিতে গঠন করছে তখন সেটিকে আমরা ড্রামলিন বলছি। এবং এই নুড়িখণ্ডগুলো যখন সুসজ্জিত লম্বা শৈলশিলার মতো আকৃতিতে জমা হচ্ছে তখন সেগুলিকে বলা হচ্ছে এসকার। দেখতে অনেকটা কেমন হয়, এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হিমবাহ আসছে, হিমবাহ এসে এই পাদদেশীয় অঞ্চলে জলধারার ফলে মিলিত কার্য করছে। এবং এই জলধারার মিলিত কার্যের ফলে কি হচ্ছে, এই যে হিমবাহ এবং জলধারা বাহিত যে নুড়িবালি পাথরগুলো সেগুলো কি হচ্ছে যখন এইরকম শৈলশিলার মতো লম্বা আকৃতিতে জমা হচ্ছে, অর্থাৎ এই বহির্বিধৌত সমভূমির মধ্যে যখন এগুলি লম্বা আকৃতিতে বা শৈলশিলার মতো আকৃতিতে জমা হচ্ছে তখন সেগুলিকে বলা হচ্ছে এসকার। এই এসকার কোথায় গঠিত হচ্ছে না বহির্বিধৌত সমভূমির মধ্যে গঠিত হচ্ছে। এবং কিভাবে গঠিত হচ্ছে না লম্বা শৈলশিলার আকৃতিতে গঠিত হচ্ছে। ড্রামলিন কেমন ভাবে গঠিত হচ্ছে, ড্রামলিন এক জায়গায় নুড়ি বালি পাথরগুলো জমা হয়ে উল্টানো নৌকা বা চামচের মতো আকৃতিতে গঠন করছে। এর পরবর্তী পয়েন্ট হলো কেম এবং কেম মঞ্চ বা কেম টেরাস। পর্বতের পাদদেশীয় অঞ্চলে যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদের মধ্যে কি হচ্ছে পুনরায় পর্বতবাহিত নুড়িবালি পাথর জমা হচ্ছে, জমা হয়ে কি করছে না বিভিন্ন আকৃতির দ্বীপের সৃষ্টি করছে। তো এই যে দ্বীপের সৃষ্টি করছে এগুলোকে বলা হচ্ছে কেম। এবং এই দ্বীপগুলো যদি কোনো কারণে ধসে যায় এবং তার মধ্যে পুনরায় আবার নুড়িবালি পাথর সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হয়ে আবার একটি কেম সৃষ্টি করছে এবং এইভাবে একের পর এক কেম সঞ্চিত হতে হতে সেগুলো কি হচ্ছে অনেকটা টেরাস বা ধাপের মতো বা সিঁড়ির মতো আকৃতি গঠন করে, তখন সেগুলোকে বলা হচ্ছে কেম টেরাস বা কেম মঞ্চ বা কেম সোপান। তবে হচ্ছে পর্বতের পাদদেশে হ্রদ সৃষ্টি হচ্ছে এবং সেই হ্রদের মধ্যে দ্বীপের সৃষ্টি হচ্ছে। এই পর্বতের পাদদেশে হ্রদ এবং হ্রদের মধ্যে দ্বীপের সৃষ্টি হচ্ছে এবং সেই দ্বীপ কি হচ্ছে কোনো কারণে ধসে গেলে তার উপরে আবার পুনরায় নুড়িবালি পাথর সঞ্চিত হচ্ছে এবং এইভাবে পুনরায় নুড়িবালি পাথর সঞ্চিত হয়ে সেটি এইভাবে ধাপের মতো আকৃতিতে অবস্থান করছে বা সোপানের মতো আকৃতিতে অবস্থান করছে। তো যেহেতু এরকম সোপানের মতো আকৃতিতে অবস্থান করছে সেহেতু এটিকে মঞ্চ বা সোপান বলছে। এবং এর পূর্বে যে নামটা আমরা পড়েছি যে দ্বীপ আকৃতি গঠন করছে এটাকে কেম বলছে। এবং যেহেতু কেম পরপর সঞ্চিত হয়ে কেম টেরাস বা কেম মঞ্চ গঠন করছে। এর পরবর্তী এবং শেষ পয়েন্ট হচ্ছে গিয়ে আগামুখ এবং বোল্ডার ক্লে। হিমবাহের পাদদেশীয় অঞ্চলে যখন নুড়িবালি পাথর জমা হচ্ছে তো তার মধ্যে যে সবথেকে বিশাল আকৃতির যে পাথরগুলো অর্থাৎ সবথেকে বিশাল আকৃতির যে শিলাখণ্ড সেটিকে বলা হচ্ছে আগামুখ বা এরাটিক। বাংলায় বলছে আগামুখ এবং ইংলিশে বলছে এরাটিক। অর্থাৎ এটি আকৃতিতে বিশাল পরিমাণে হয়, অর্থাৎ এটি ড্রামলিনের মতো অনেকগুলি শিলাখণ্ড সঞ্চিত হয়ে গঠিত হয় না, এটি একত্রিত একটি শিলাখণ্ড এবং আকৃতিতে বিশাল হয়। এটিকেই বলা হচ্ছে আগামুখ বা এরাটিক। বোল্ডার ক্লে কি, বোল্ডার ক্লে নামের মধ্যে লুকিয়ে আছে। বোল্ডার মানে পাথরখণ্ড এবং ক্লে হচ্ছে কাদা। অর্থাৎ পুরো নির্দিষ্ট অঞ্চলে যদি একসঙ্গে বিভিন্ন আকৃতির নুড়িবালি পাথর খণ্ড এবং কাদা একসাথে অবস্থান করে তো সেটিকে বলা হচ্ছে বোল্ডার ক্লে। তো এই হলো আমাদের কাছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।